রুদ্র সমস্ত পাপের শাস্তি দিতে নিজেই রাজসাক্ষী হয়ে গেল ঈশিতা। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। তমালের অপারেশন সাকসেসফুল হয়, ডাক্তারবাবু সেই কথা জানায়, কিন্তু 24 ঘন্টা না কাটলে কোনো কিছুই বলা যাচ্ছে না। এদিকে ফুলকি ঠাকুরের কাছে প্রার্থনা করতেই থাকে, হাতে প্রদীপ জ্বালিয়ে। রোহিত তাকে সামলাতে বলে যে এইভাবে তুমি করো না, বিপদ হয়ে যাবে, কিন্তু ফুলকি শোনে না। সে বলে যতক্ষণ না তমালদার কোনো খবর আসছে ততক্ষণ আমি থামবো না। সেই সময়ই রোহিতের কাছে ফোন আসে। অংশুমান ফোন করে জানায় তমালের অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু 72 ঘন্টা না কাটলে কিছুই বলা যাচ্ছে না, এত বড় একটা অপারেশন। তখন রোহিত সেই কথা ফুলকিকে জানায়। ফুলকি মা কালীকে বলে যে মা কালী তুমি আমার কথা শুনেছো। এরপর ফুলকি ওখান থেকে ফুল নিয়ে বেরিয়ে আসে, ছুটে ছুটে ওখান থেকে যায়। এদিকে ঈশিতা এসে হাজির হয় ওই হাসপাতালে। অভয় চক্রবর্তীর লোকেদের জন্য অপেক্ষা করতে থাকে। ঈশিতা ভাবে যে তার লোকেরা এখনো আসছে না কেন। তখন ঈশিতা ভাবে যে তার ফোনটা ট্র্যাক করে হয়তো রুদ্র লোকজন এখানে চলে আসতে পারে। এইভাবে ঈশিতা নিজের ফোনটা ফেলে দেয় ডাস্টবিনে। সেই সময় সে ফুলকির গলার আওয়াজ শুনতে পায়। ঈশিতা ভাবে যে ফুলকি এখানে কি করছে। তারপরে আড়াল থেকে ঈশিতা, রোহিত, ফুলকি আর অংশুমান সবাইয়ের কথাবার্তা শুনে তারপরে সে জানতে পারে যে এখানে তমালকে ভর্তি রাখা হয়েছে আর তমালের অবস্থা খুবই খারাপ। এটা শোনার পর ঈশিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে বলে যে আমি একটা ভালো মানুষের এত বড় ক্ষতি করলাম, আর যার কথা শুনে করলাম সেই আজকে আমাকে মারতে চাইছে। রুদ্রদাকে আমি কোনোদিনও ছাড়বো না। রুদ্রদা এইভাবে যে আমার পেছনে পড়ে যাবে আমি ভাবতেই পারছি না। এরপর ওখান থেকে ঈশিতা ভাবে যে একবার সে তমালের সাথে দেখা করবে। তমালের সাথে দেখা করতে যাওয়ার সময় আবার তার মনের মধ্যে একটা খটকা লাগে যে কেউ যদি আমায় চিনে ফেলে, তার থেকে যাক আর দেখা করার দরকারই নেই। এই বলে ঈশিতা ওখান থেকে বেরিয়ে আসে। সেটা খেয়াল করে ফুলকি ভাবে যে এই মেয়েটি বারবার আসতে যাচ্ছে কেন, এ কি কোনো কিছু খুঁজে পাচ্ছে না। এই ভেবে ফুলকি তার পেছনে ধাওয়া করে। এদিকে ঈশিতা ভাবে হয়তো ফুলকি তাকে চিনে ফেলেছে। এই ভেবে ঈশিতা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। কিন্তু এদিকে তেওয়ারি আর তেওয়ারির লোকজন এসে হাজির হয়। ঈশিতা সেটা খেয়াল করে। ঈশিতা তখন লুকিয়ে পড়ে। তারপরে সে গাড়ি ধরে কলকাতায় পালিয়ে যাওয়ার জন্য যখনই ট্যাক্সিতে উঠতে যাবে সেই সময়ই এসে হাজির হয় তেওয়ারির লোকজন। ঈশিতাকে বলে যে ম্যাডাম আপনাকে মানে বলছি গাড়িতে উঠুন আর কোনো সারা শব্দ করবেন না। তখন ঈশিতা বলে আমাকে এইভাবে নিয়ে যেতে পারবে না, আমি কিন্তু চিৎকার করব। তখনই ঈশিতা চিৎকার করে। তখন ফুলকি রোহিতের সাথে ফোনে কথা বলছিল। ফুলকি শুনতে পেয়ে বলে এ তো ঈশিতা দিদির গলা। এই বলে ফুলকি ছুটে আসে, এসে গুন্ডাদের সাথে মারপিট করা শুরু করে। এদিকে ফুলকির গলার আওয়াজ শুনে রোহিত বুঝতে পারে যে ফুলকি এই পাশের গলিতেই রয়েছে। রোহিত অংশুমানকে নিয়ে ওখানে হাজির হয়। এসে দেখে যে সত্যিই ঈশিতা এখানে। ঈশিতাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে, সে কি ছদ্মবেশে আবার তমালকে মারতে এসেছিল। তখন ঈশিতা কান্নায় ভেঙে পড়ে। ঈশিতাকে ওখানেরই স্টেশনে এনে হাজির করে, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন ঈশিতা জানায় সে তমালকে মারতে চায়নি। এদিকে আগামীতে দেখানো হয় যে ঈশিতা বলে যে আমি সব সত্যি কথা বলবো, আমাকে মারতে চেয়েছিল রুদ্ররূপ সান্যাল, কারণ আমি ওই রুদ্ররূপের কথা শুনে রায়চৌধুরীর বাড়ির সবাইকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলাম। ওই রুদ্ররূপ সান্যালই আমাকে এই কাজ করতে বলেছিল। সো বন্ধুরা, ঈশিতা কি এক এক করে রুদ্রর সমস্ত কথা বলে দেবে? রুদ্রর মুখোশ কি খুলে দেবে সবার সামনে? রুদ্র কি হাত গুটিয়ে বসে থাকবে, না সে পুলিশের সাথে হাত করে ঈশিতাকে ওই জেলেই মেরে ফেলবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।